প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমি কাজী সুমন প্রিয়া, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। আমি তোমাদেরকে আজকে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ পড়াবো। এই অধ্যায়ে তোমাদের কৃষি প্রযুক্তি সম্পর্কে বলা হয়েছে। আমি এই কৃষি প্রযুক্তির একটি অংশ হচ্ছে বীজ সংরক্ষণ, এটা সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। বীজ সংরক্ষণ বোঝার আগে বীজ কি এটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। বীজ হচ্ছে ফসল জন্মানোর জন্য বা উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় বীজ, এবং এটি হচ্ছে একটি ফসল থেকে আরেকটি ফসল উৎপাদনের যে মাধ্যম সেটি হচ্ছে বীজ। মানে এটা একটা বংশ বিস্তারক উপকরণ। একটি ফসল থেকে আরেকটি ফসল উৎপাদনের জন্য বা বংশ বিস্তারের জন্য যে মাধ্যমটা বা উপকরণটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে বীজ। এখন বীজ উৎপাদনের জন্য বীজকে আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। মানে আমরা এই বছর যে বীজটি উৎপাদন করব এটি যেন আগামী বছর আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য এটাকে সংরক্ষণ করতে হবে। তো বীজ সংরক্ষণ বলতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন ইত্যাদি যাবতীয় সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাকেই বোঝায়। এখন বীজ সংরক্ষণের জন্য কিছু শর্ত আছে। এখানে বীজের উৎপাদন বীজ সংরক্ষণের ক্ষেত্রে বীজের উৎপাদন সম্পর্কে বলা হয়েছে, বীজের শুকানো প্রক্রিয়া, তারপর এটা প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কেই আমাদেরকে এখানে বলা হয়েছে। বীজ সংরক্ষণের যে শর্তসমূহ, মানে যে জিনিসগুলি অবশ্যই বীজ সংরক্ষণের ক্ষেত্রে আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলো হচ্ছে বীজ উৎপাদন। প্রথমেই বীজকে উৎপাদন করতে হবে সেটা সংরক্ষণের জন্য। তারপর হচ্ছে বীজটাকে শুকাতে হবে, এরপরে বীজ প্রক্রিয়াজাতকরণ, বীজ বিপণন, এই জিনিসগুলি বীজ সংরক্ষণের শর্তসমূহ। এখন আমি এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ছোট ছোট করে একটু আলোচনা করে দেব। প্রথমে হচ্ছে বীজ উৎপাদন। আমরা বীজ উৎপাদনের জন্য কেবল যে ফসলের বীজটা উৎপাদন করব ঠিক শুধু ওই ফসলটাই চাষ করব, এবং যে জমিতে আমরা বীজের ফসলটা চাষ করব তার আশেপাশের জমিতে ওই বীজের আর কোনো ফসল চাষ করা যাবে না। মানে আমি যদি চিন্তা করি যে আমি আমার এটা একটা জমি, এই জমিতে আমি শুধুমাত্র ধানের বীজ বা ধানের যে কোনো একটা জাত আমি এখানে চাষ করব, এবং এই জাতটা আমি পরবর্তী বছর যেন এই বীজটা পাই, সেজন্য আমি এই ধানের বীজটা আমি চাষ করব বা ফসলটা চাষ করব। তো সেই ক্ষেত্রে এই যে জমি, এই জমির আশেপাশের কোনো জমিতে এই একই জাতের বীজ বা ধানের বীজ আর চাষ করা যাবে না, ঠিক আছে? তাছাড়া আমাদেরকে এই বীজটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে এই বীজটাকে সংগ্রহ করতে হবে। যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এটা হচ্ছে ফসলের পিউরিটি রক্ষা করার জন্য এটা করতে হবে। তাছাড়া যখন আমরা বীজ উৎপাদন করব বা বীজটাকে আমরা জমিতে নিয়ে যাব লাগানোর জন্য, তার আগেই সেখান থেকে আগাছা দমন করতে হবে, এবং বীজ লাগানোর পরেও সেখান থেকে আগাছা দমন করতে হবে। যদি দেখি যে আমার ওই জমিতে অন্য কোনো জাতের হচ্ছে গাছ জন্মেছে, তাহলে সেটাও তুলে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে রোগবালাই যদি আক্রমণ করে বা পোকামাকড় যদি আক্রমণ করে, তাহলে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট যে কেমিক্যাল আছে রোগবালাই বা পোকামাকড় দমনের জন্য, সেটি ব্যবহার করে আমাদেরকে বীজ উৎপাদন ওই রোগবালাই বা পোকামাকড় দমন করতে হবে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই বীজের ফসলটাকে কাটতে হবে, মাড়াই করতে হবে, এবং পরবর্তীতে প্রক্রিয়াজাত করতে হবে। এটা হচ্ছে বীজ উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলি লক্ষ্য করতে হবে। এরপরে আছে বীজ শুকানো। বীজ কেটে নিয়ে আসার পরে বা ফসলটাকে কেটে নিয়ে আসার পরে এটাকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে বীজটাকে সুন্দর করে শুকাতে হবে। বীজ শুকানোর
উদ্দেশ্যটা হচ্ছে বীজের যে জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। আমরা এটাকে এভাবেও বলতে পারি যে বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ানো এবং পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য বীজটাকে শুকানোর প্রয়োজন। এখন বীজের জীবনী শক্তি এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা কি সেটা আমরা এখন একটু জানবো। অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে, তুমি যদি ধরো 100 বীজ নিয়েছো এটাকে লাগানোর জন্য, এই 100 বীজ থেকে যদি তোমার 90টি বীজ পরবর্তীতে 90টি বীজ থেকে গাছ হয় এবং 10টি বীজ নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে নমুনা বীজ, এই নমুনা বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে 90%, মানে কতটুকু সে জন্মাবে এটা হচ্ছে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা। এখন বীজ শুকানোর যখন আমরা ফসলটাকে কেটে নিয়ে আসি, ঠিক আছে, তখন সেখানে এর আর্দ্রতা বা সেখানে পানির পরিমাণ থাকে 18 থেকে 40%, যেটা বীজটাকে যদি আমি তখন এই 18 থেকে 40% আর্দ্রতা নিয়ে যদি আমি বীজটাকে সংরক্ষণ করি, তাহলে বীজের জীবনী শক্তি নষ্ট হয়ে যায়, বীজটা বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা আক্রমণ হয় বীজে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বীজটাকে সুন্দর করে শুকিয়ে এর আর্দ্রতা 12% বা তার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এবং বীজটাকে শুকানোর জন্য নর্মালি আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে বাতাসে শুকানো। দেখবে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে কিংবা খালি খোলা মাঠে ধানের বীজ বা অন্যান্য বীজ সুন্দর করে রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য, এটা প্রাকৃতিকভাবে বীজ শুকানো। আরেকটা হচ্ছে উত্তপ্ত বাতাসে শুকানো, মানে বীজের আর্দ্রতাটাকে বাড়িয়ে দিয়ে তারপর পরবর্তীতে সেখান থেকে পানির পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসা। আর বীজ শুকানোর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলি মনে রাখতে হবে যে অতিরিক্ত তাপমাত্রায় বীজটাকে শুকানো যাবে না। অতিরিক্ত তাপমাত্রায় বীজটাকে যদি আমি শুকাই তাহলে সেটার অঙ্কুরোদ্গম ক্ষমতা বা জীবনী শক্তি সেটা নষ্ট হয়ে যায়। আরেকটা হচ্ছে যে অপর্যাপ্ত, মানে আবার খুব বেশি পরিমাণে আর্দ্রতা আছে এমন অবস্থায়ও হচ্ছে যে বীজটাকে শুকানো যাবে না। মানে বীজটাকে এমন একটা তাপমাত্রায় শুকাতে হবে যেখানে বীজের যে আর্দ্রতা এবং পরিবেশের যে আর্দ্রতা সেটা যেন সমান থাকে। এবং আমি যদি সর্বোচ্চ মানের বীজ পেতে চাই এবং বীজটাকে দীর্ঘকাল সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বীজটাকে সুন্দর করে শুকাতে হবে। এরপরে আছে বীজ প্রক্রিয়াজাতকরণ, এটাও বীজ সংরক্ষণের একটা শর্ত। বীজ প্রক্রিয়াজাতকরণ হচ্ছে যে ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান এবং অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার যে পরিচর্যা করা হয় সেটাকেই প্রক্রিয়াজাতকরণ বলা হয়। যেমন আমি হচ্ছে বীজ পাওয়ার জন্য প্রথমে তো একটা বীজ, পরবর্তীতে বীজ পাওয়ার জন্য প্রথমে আমাকে একটা বীজ লাগাতে হবে, সেই বীজ থেকে ফসল হবে এবং ফসল থেকে আমি আবার বীজ পাবো এবং হচ্ছে যে এই বীজটাকে আমি উন্নত মানের বীজ পাওয়ার জন্য এটাকে ঠিকমতো শুকানো, এটার আর্দ্রতা মেনটেন করা এবং এটার অঙ্কুরোদ্গম ক্ষমতাকে ধরে রাখা বা নিয়ন্ত্রণ করা, এই প্রত্যেকটা কাজই বীজ প্রক্রিয়াজাতকরণের মধ্যে পড়ে। তো বীজ প্রক্রিয়াজাতকরণের কিছু উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে বীজের মান নিয়ন্ত্রণ, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, বীজের আর্দ্রতা পরীক্ষা, বীজের জীবনী শক্তি পরীক্ষা। এখন বীজের মান নিয়ন্ত্রণকরণের জন্য একটা আমি যেই নমুনা বীজটি নিব সেই নমুনা বীজের মধ্য থেকে আমি বিশুদ্ধ বীজটাকে খুঁজে বের করব। তো এখানে নমুনা বীজে অনেক ধরনের জিনিস থাকে, যেমন বিশুদ্ধ বীজ থাকে, তারপরে বিভিন্ন ধরনের ঘাসের বীজ থাকে, অন্যান্য শস্যের বীজ থাকে, পাথর থাকে। এই সমস্ত জিনিস থেকে বিশুদ্ধ বীজটাকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে বীজের মান নিয়ন্ত্রণ। এরপর আছে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা হচ্ছে যে নমুনা বীজের শতকরা কতটি বীজ গজায় সেটা বের করাই হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। যেমন আমি যদি 100টি বীজ নিয়ে সেটা একটি বেলে মাটিপূর্ণ মাটির পাত্রে রেখে ভিজিয়ে রাখি,
এবং কিছুদিন পর পর এটার পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করি, তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট একটা সময় পরে সেই বীজগুলোর অঙ্কুরোদ হয়েছে। এখন অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে, আমি যে 100টা বীজ নিয়েছি, এই 100টা বীজ থেকে যদি 80টা বা 85টা বীজ হচ্ছে যে অঙ্কুরিত হয়, মানে বীজ থেকে গাছ বের হয়, এবং বাকি 15টা বীজ বা 20টা বীজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই যে আমি নমুনা বীজটা নিয়েছি তার অঙ্কুরোদ্গম ক্ষমতা হবে 80%। মানে আমি 100টি বীজ লাগালে সেখান থেকে 80টি বীজ গজাবে। এভাবে যদি আমি 1000 বীজ যদি আমি বপন করি, সেখান থেকে আমি অবশ্যই 800 বীজ পাবো, যেখান থেকে আমার গাছ হবে। তো এটাই হচ্ছে এর অঙ্কুরোদ্গম পরীক্ষা। এরপর আছে বীজের আর্দ্রতা পরীক্ষা। আমি যে বীজটি লাগাবো সেই বীজটি লাগাবো বা বীজটা সংরক্ষণ করব, তার আর্দ্রতা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটারও বের করার একটা সূত্র আছে। যেমন হচ্ছে বীজের আর্দ্রতার শতকরা হার হচ্ছে নমুনা বীজের ওজন থেকে আমি নমুনা বীজটা শুকানোর পরে, প্রথমে আমি কেটে নিয়ে আসলাম, এটার একটা ওজন, এটা হচ্ছে নমুনা বীজের ওজন। এরপর এটাকে আমি যখন শুকিয়ে এটার আর্দ্রতা 12%-এর নিয়ে আসবো, তখন এর একটা ওজন করব, সেটা হচ্ছে নমুনা বীজ শুকানোর পরে ওজন। এটাকে আমি ভাগ করব, আমি প্রথমে যে নমুনা বীজ নিয়েছিলাম সেই নমুনা বীজের ওজনটাকে দিয়ে, এবং এটাকে গুণ করব 100 দিয়ে। ঠিক আছে, এইভাবে আমি যখন বের করব, তখন এখান থেকে আমি এর আর্দ্রতার হারটা, শতকরা যে আর্দ্রতার হার, সেটা আমি এখান থেকে পেয়ে যাব, এবং পরবর্তীতে এটা আমি ব্যবহার করতে পারবো কি পারবো না সেটা আমি এখান থেকে বুঝে যাব। এরপরে আছে যে বীজের জীবনী শক্তি পরীক্ষা। বীজের জীবনী শক্তি পরীক্ষা হচ্ছে যে আমরা যখন বীজটাকে লাগাই, সেখান থেকে ফসল আসা পর্যন্ত বা গাছ জন্মানো পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। যেমন অনেক সময় ঝড় বৃষ্টি হয়ে থাকে, কিংবা পোকামাকড় দ্বারা আক্রমণ হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। এখন আমি যে বীজটা পেলাম, এটা আমি পরবর্তীতে যখন লাগাবো, কিংবা হচ্ছে যে আমি যখন সংরক্ষণ করব, তখন এর জীবনী শক্তি পরীক্ষার জন্য এটাকে আমি একটা প্রতিকূল অবস্থায় নিয়ে যাব। কিছু বীজ নিয়ে আমি যখন বীজটাকে লাগানোর উপযুক্ততা তৈরি করে সেখানে একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি করব। এই প্রতিকূল অবস্থায় যদি বীজগুলি জন্মাতে সক্ষম হয়, তখন আমরা বুঝবো যে না, এর জীবনী শক্তি, মানে এটা পর্যাপ্ত জীবনী শক্তি সম্পন্ন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বীজটাকে সংরক্ষণ করব। এরপর আছে বীজ বিপণন। বীজ বিপণন বলতে, নর্মালি বিপণন কথাটার অর্থ হচ্ছে বীজটাকে বিক্রি করা। তো বীজ বিপণন বলতে নর্মালি বীজ সংগ্রহ, প্যাকেজ করা, বীজ বিক্রি পূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রি, এসব একসাথে করাকেই বলা হয় বীজ বিপণন। আমি হচ্ছে যে যদি কোনো সংস্থার কথা চিন্তা করি, যেমন বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই সংস্থাটি শুধুমাত্র বীজ নিয়েই কাজ করে থাকে। ওদের কাজ হচ্ছে ওই কৃষকদের কাছ থেকে বীজটাকে সংগ্রহ করা, ঠিক আছে, এটাকে প্যাকেজ করা, এবং হচ্ছে যে যত আমি এই বছর প্যাকেজ করে রাখলাম, পরবর্তী বছর এটাকে বিক্রি করব। তো বিক্রি পূর্ব সংরক্ষণ এবং এসব, তারপর আবার পরবর্তী বছর এটা কৃষকদের মাঝখানে এটাকে বিক্রি করা, এটাকে বিজ্ঞপ্তি দেওয়া, এই সব কিছুই হচ্ছে বিএডিসির কাজ। তো এই যখন ওরা বীজ ক্রেতাদের মাঝখানে বা কৃষকদের মাঝখানে বিক্রি করে থাকে, তখন বিভিন্ন জিনিস ওরা হচ্ছে যে ওদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে, যে তথ্যের ভিত্তিতে কৃষকরা চিন্তা করে যে আমি বীজটা নিব কিনা, বা বীজটা আমি কিনবো কিনা, বা বীজটা আমি লাগাবো কিনা। যেমন বীজের জাতটা কি, বীজের ওখানে কতটুকু পরিমাণ বীজ আছে, এর আর্দ্রতা কত, বিশুদ্ধতার হার কত, এর অঙ্কুরোদ্গমের হার কত, কোন সংস্থা এই বীজটাকে উৎপাদন করেছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সংস্থা এটাকে একটা সংস্থা কিছু কৃষককে কিছু বীজ দিয়ে দেয়, তারা এটাকে ওই বীজ থেকে আবার পরবর্তীতে বীজ উৎপাদন করে আবার সেই সংস্থার কাছে দিয়ে যায়। তো একটা নির্ভরযোগ্য সংস্থা কিনা, তারপরে বীজ এটাকে আবার যে উৎপাদন করে আবার আরেকজন সেটাকে অনুমোদন করে থাকে যে না, এই বীজটার আর্দ্রতার হার, অঙ্কুরোদ্গমের হার সবকিছুই ঠিক আছে, এখন এটাকে পরবর্তী বছর ব্যবহার করা যাবে, এরকম একটা অনুমোদন করা থাকে। তো এই অনুমোদন সংস্থার নাম ইত্যাদি জিনিসগুলো যারা বীজ বিপণন করে থাকে, তারা ক্রেতাদের কাছে এটা সংরক্ষণ করে থাকে।
বা ক্রেতাদের কাছে এটা সরবরাহ করে থাকে। এরপরে আমরা এখন এই বীজটাকে কিভাবে সংরক্ষণ করব। আগে আমরা পড়েছি যে বীজটাকে কিভাবে উৎপাদন করব এবং বীজটা সংরক্ষণ করার আগ পর্যন্ত আমরা কি কি জিনিস এখানে আমরা মেনটেন করব, এই জিনিসগুলো আমরা আগে পড়েছি। এখন আমরা পড়ব বীজ সংরক্ষণ কিভাবে করব, কি কি উপায় করা যায়। নর্মালি এটাকে চটের বস্তায় সংরক্ষণ করা যায়। যেমন চটের বস্তায় সংরক্ষণ করতে হলে এটাকে শুকিয়ে 12 থেকে 13% আর্দ্রতায় নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে এটাকে চটের বস্তায় সংরক্ষণ করে বিভিন্ন ধরনের যে নিমের পাতা, তারপর নিমের শিকড়, আপেলের বীজের গুঁড়া, এই জিনিসগুলো এর ভিতরে রেখে তারপরে ধানের বীজ বা অন্যান্য বীজটাকে সংরক্ষণ করা হয়। এরপরে ধান গোলায় সংরক্ষণ। এটা দেখা যায় যে গ্রামের বাড়িতে অনেক বড় বড় বাঁশের তৈরি বিভিন্ন ধরনের বাঁশের বা মাচার মতো, মাচার উপরে থাকে অনেক বড় বড় আকৃতির, ঠিক আছে, এগুলোকে বলা হয় ধানের গোলা। এই গোলার ভেতরে এবং বাইরে মাটির কিংবা যে গোবরের প্রলেপ দিয়ে সেটার বাঁশের যে ছোট 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 ছিদ্রগুলা থাকে সেগুলাকে বন্ধ করে দেওয়া হয়, যেমন বাইরে থেকে বাতাস চলাচল করতে না পারে। এবং এই ঢাকনাটাকেও ঠিক একই রকমভাবেই তৈরি করা হয়। পরবর্তীতে এটাকে বীজ রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর ডোলের সংরক্ষণ। ডোলটা গোলার মতোই কিন্তু গোলার চেয়ে আকারে একটু ছোট। এটাও বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয় এবং এর ভেতরেও এবং বাইরেও গোবর বা মাটির প্রলেপ দিয়ে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে সেখানে সংরক্ষণ করা হয়। এরপর পলিথিন ব্যাগের সংরক্ষণ। বীজ সংরক্ষণের যে পলিথিন ব্যাগ, এটা নর্মাল পলিথিন ব্যাগের চেয়ে একটু আলাদা। এই পলিথিন ব্যাগটা RDRS একটা সংস্থা, এই সংস্থা কর্তৃক উদ্ভাবিত। এগুলাতে নর্মালি যে এই পলিথিন ব্যাগের যে আকার থাকে সেই অবস্থায় সেখানে প্রায় 5 কেজির মতো আমি বীজ সংরক্ষণ করতে পারি। এর পলিথিনের ভিতরে বীজটাকে ঢুকিয়ে তারপরে এখান থেকে সমস্ত বাতাস বের করে দিয়ে বা এর মুখটাকে সুন্দর করে বন্ধ করে তারপরে এটা সংরক্ষণ করা হয়। এবং এরপরে আরেকটা আছে যে গ্রামের বাড়িতে মাটির তৈরি বড় ধরনের গোলাকার কলসির মতো কিছু আকৃতির বড় বড় ইয়ে থাকে, যেগুলোকে বলা হয় মটকা। এই এটাতেও যে গ্রামে বীজ সংরক্ষণ করা হয়। তোমাদের একটা প্র্যাকটিক্যালের একটা পরীক্ষাও আছে কিভাবে মটকায় বীজ সংরক্ষণ করা হয়, এটা তোমরা প্র্যাকটিক্যালেও যে পড়বে। তো এটাতে যে এটা মাটির তৈরি জিনিস, যার ফলে এর ভিতরে বা বাইরে আলকাতরার প্রলেপ দেওয়া হয় যাতে বাইরে থেকে কোনো বাতাস সহজে এটাতে ঢুকতে না পারে। এবং এটাতে বীজ দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং বীজ সংরক্ষণ যে পদ্ধতিতে আমি বীজ সংরক্ষণ করি না কেন, সেটাকে কিছুদিন পর পর আমাকে নিয়ন্ত্রণ একটু দেখতে হবে যেন সেখানে পোকামাকড় কিংবা অন্য কোনো ছত্রাক জাতীয় কোনো কিছু আক্রমণ করেছে কিনা, এবং সেখানে বাতাসের যে চলাচলটা, ভেন্টিলেশনের যে ব্যবস্থাটা সেটা ঠিক আছে কিনা, এটাও আমাদেরকে দেখতে হবে। তো আজকে আমরা বীজ সংরক্ষণের যে পদ্ধতি এবং বীজ সংরক্ষণের গুরুত্ব, বীজ সংরক্ষণ কি, বীজ সংরক্ষণ করতে হলে কি কি শর্ত আমাদেরকে মেনে চলতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। আমি প্রতিটা ক্লাসেই তোমাদেরকে এরকমভাবে পড়ানোর পরে সেই অধ্যায় থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে বলি। আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে হবে। তুমি যে কোনো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটার প্রশ্নটা তৈরি করবে, নিচে উত্তরটা লিখে ফেলবে, এভাবে 20টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। এরপর এখানে আর্দ্রতা নির্ণয়ের যে একটা সূত্র দিয়েছি তোমাদেরকে, বীজের আর্দ্রতা হার নির্ণয়ের, এই এই সূত্রটা খুব সুন্দর করে মুখস্থ করবে বাসায়। এবং এই সূত্র থেকে নর্মালি তোমাদের 2 বা 3 নাম্বারের কিছু অঙ্ক আসে। সবগুলি অঙ্কের হিন্টস দেওয়া থাকে, তুমি শুধু ওই হিন্টস অনুযায়ী সূত্রে বসিয়ে তারপর ক্যালকুলেটর থেকে এটার মান বের করবে। তো এটা বীজের আর্দ্রতার শতকরা হার নির্ণয়ের অঙ্ক। আর এছাড়া আছে বীজের সংরক্ষণ পদ্ধতি। আমি যে পদ্ধতিগুলো আলোচনা করলাম তোমাদের সাথে এই পদ্ধতিগুলো আবার বাসায় সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলবে। তো আজকে এই অধ্যায়ের উপরে বা এই টপিক্সের উপরে আমার এতটুকুই আলোচনা ছিল। সবাই সুস্থ থাকবে এবং সুন্দর করে বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।